এইখানে পরিষ্কার হয়ে গিয়েছিল যে বাংলাদেশকে তারা ঘিরতে শুরু করেছে। ফলে এই জায়গা থেকে এই যে বিষয়টা পরিষ্কার হয়ে গিয়েছিল যে বাংলাদেশ কিন্তু কোনোভাবে আর ভারতের টার্গেটের বাইরে নয়, ভারতের একেবারে মূল ফোকাস বা টার্গেটে রয়েছে। ফলে এইটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু ঘরে বাইরে উভয় দিকে চাপে রয়েছেন, এবং এই চাপে রয়েছেন বলে তার যে অশনি সংকেত, তার যে গদি ছাড়ার যে সময়, সেইটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। তার কারণ ঘরে তিনি যেমন বিপদে আছেন, যে বাংলাদেশের সাধারণ মানুষ যেমন বিক্ষুব্ধ, বাংলাদেশের সাধারণ মানুষ তারা এক প্রকার আমরা দেখেছিলাম স্ট্র্যাটেজিক্যাল যে মুভ, আমি যদি একেবারে ঘটনাক্রম তুলে ধরার চেষ্টা করি তাহলে দেখব এনসিপি যে দলটা নতুন বৈষম্য বিরোধী আন্দোলনকারী থেকে একেবারে বিচ্যুত হয়ে গিয়ে নতুন রাজনৈতিক দল খুলে ইউনূসের সঙ্গে মিলে গদি দখল করার চেষ্টা করছে, তারা কিন্তু মূলত গোপালগঞ্জ সহ বিভিন্ন জায়গায় যাওয়াতে এনসিপি কর্তা যারা ছিল তারা কিন্তু মার খেয়েছিল আওয়ামী লীগ কর্মীদের কাছে। ফলে আওয়ামী লীগ ফের জেগে উঠছে, শেখ হাসিনা ফের ফিরছে, এইটা কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছিল সেই সময়েই। এবং সেইখানে আরও শিলমোহর পড়ছে, এই শেখ হাসিনা বেশ কিছুদিন ধরেই কিন্তু ভীষণভাবে সুপার অ্যাক্টিভ হয়ে পড়ছেন, এবং শুধু সুপার অ্যাক্টিভ নয়, বিভিন্ন ক্ষেত্রে ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন ব্যবসায়িক অভিযোগ বা বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়ে তিনি সরব হয়ে উঠছেন, এবং বিভিন্ন ক্ষেত্রে ভারতকে তিনি পাশে চাইছেন বলে কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে। এবং এই জায়গাতেই ভারতকে কতটা ভয় করতে শুরু করেছে বাংলাদেশ, সেইটা একটু স্পষ্ট করে দিতে চাইব। তার কারণ বাংলাদেশ কিন্তু বিভিন্নভাবে রাষ্ট্রসংঘের সম্মেলনে এই বিষয়টা উল্লেখ করার চেষ্টা করছে বা করেছে। এই মোহাম্মদ ইউনূস তিনি জানিয়েছেন যে ভারত বাংলাদেশকে কোনোভাবে দূরত্ব বাড়াতে চেষ্টা করেছে, বা ভারত বাংলাদেশের দূরত্ব বাড়ছে একটাই কারণে, কারণ শেখ হাসিনাকে ভারত শেল্টার দিয়েছে। প্রাথমিকভাবে শেখ হাসিনাকে শেল্টার দেওয়ার জন্যই বাংলাদেশের সঙ্গে দূরত্ব বাড়ছে ভারতের। এই বিষয়টা রাষ্ট্রসংঘে বাংলাদেশ প্রকাশ করার পরেই এই বিষয়টা একেবারে জলের মতন পরিষ্কার হয়ে যাচ্ছে যে কেন বাংলাদেশ ভয় পেয়ে এই অভিযোগ রাষ্ট্রসংঘে করছে। তার কারণ মোহাম্মদ ইউনূস বুঝতে পারছে যে তার গদি টলমলে, তার গদি ছিনিয়ে নেওয়ার জন্য ঘরে বাইরে বিভিন্ন দিকে কিন্তু স্ট্রং শত্রু তৈরি হয়ে গিয়েছে, এবং সেই শত্রুদের জায়গায় কিন্তু শেখ হাসিনা যেমন রয়েছে, ভারত তেমন রয়েছে। অন্যদিকে এই নিজের ঘর বাঁচাতে এই নিজেদের যারা সাধারণ মানুষ, যে সাধারণ মানুষকে টুপি পরিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন বা গদি দখল করে বসেছিলেন, তারাও কিন্তু আর কোনোভাবে তাকে মেনে নিতে চাইছে না। প্রাথমিকভাবে এতটাই ক্ষুব্ধ ছিল সাধারণ মানুষ যে এই ইউনূসের সফরসঙ্গী যারা ছিলেন তাদের উপর ডিম ছুঁড়ে মারার অভিযোগ এসেছিল নিউ ইয়র্কে। এছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে নিউ ইয়র্কের যেখানে সম্মেলন হচ্ছে রাষ্ট্রসংঘের, সেইখানেও কিন্তু সাধারণ মানুষের বিক্ষোভ দেখা গিয়েছে। ফলে এটা একেবারে স্পষ্ট আরও যে ইউনূস কিন্তু ভারতের টার্গেটে চলে এসেছে, এবং ইউনূস ভয় পাচ্ছে ভারতকে বলেই রাষ্ট্রসংঘে ভারতের বিরুদ্ধে অভিযোগ করছে। ফলে ঘরে এবং বাইরে ভারত এবং আমেরিকার বিভিন্ন জায়গায় তারা অভিযোগ চলছে। এই একটা জায়গা রয়েছে, ভারত এই মুহূর্তে চীনের সঙ্গে আরও স্ট্রং সম্পর্কে গিয়েছে, এবং এই মুহূর্তে রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্কে রয়েছে। ফলে রাশিয়া এবং চীন একসঙ্গে মিলে ভারতের সঙ্গে মিলে যদি কোনোভাবে বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করে, ষড়যন্ত্র করার চেষ্টা করে, সেক্ষেত্রে বাংলাদেশ একেবারে নেহাত অসহায়। এই একটা পার্ট যেমন থাকছে, সেরকমভাবে ঘরে তার বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে আন্দোলন চলছে। বা আমরা দেখেছি ওয়াকারুজ্জামান নির্বাচনকে কেন্দ্র করে ওয়াকারুজ্জামান কিন্তু টার্গেট রেখেছিল ইউনূসকে, কারণ ওয়াকারুজ্জামান তিনি চেয়েছেন নির্বাচন নভেম্বরে হোক, নির্বাচন সম্প্রতি শেষ হোক, এবং তার যে কমান্ডো বা তার বিভিন্ন ক্ষেত্রে তার সেনাবাহিনীর বিভিন্ন কর্তা যারা এই উচ্চপদস্থ কর্তাদের যে বদলি বা অন্যান্য ক্ষেত্রে তাদের যে রিটায়ারমেন্ট, সেই রিটায়ারমেন্ট এক্সটেনশনের যে দাবি, সেই দাবিও কিন্তু ওয়াকারুজ্জামান করেছিলেন, কিন্তু সেইটাও তিনি রাখেননি। ফলে ওয়াকারুজ্জামানের কিন্তু একটা প্রত্যক্ষ সংঘাত রয়েছে, এবং সেই দিক থেকে দেখতে গেলে ইতিহাস বলছে ঢাকার রাস্তায় সাজোয়া ট্যাঙ্ক, ইউনূসের বাড়ি ঘিরে ফেলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ইউনূস বাংকারে ঠাঁই নিয়েছে, এই ইতিহাস কিন্তু রয়েছে। ওয়াকারুজ্জামান কিন্তু ছাড়েননি তাকে। ফলে ওয়াকারুজ্জামান যে খুব সহজেই এই খেলা ঘুরিয়ে দেবে না তা কিন্তু বলা যায় না এই মুহূর্তে। তার কারণ তিনি যখন তখন খেলা ঘুরিয়ে দিতে পারেন, এবং সেইখানে দাঁড়িয়ে কে ক্ষমতায় বসবে, এই কে ক্ষমতায় বসবে সেইখানে একটা দ্বন্দ্ব বা একটা বিষয় রয়েছে। সেক্ষেত্রে জামায়াত ইসলাম বা জামাত কিন্তু বিভিন্নভাবে পাকিস্তানের সঙ্গে মিলে পাকিস্তানি জঙ্গিদের নিয়ে, বাংলাদেশ জঙ্গিদের নিয়ে ক্ষমতা দখল করার একটা চেষ্টা চালাচ্ছে, যদিও ভারত তাতে নারাজ, এবং ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ চেষ্টা বাংলাদেশে হাসিনাই ফিরুক। এবং এই ক্ষেত্রে একটা বিষয় বলে রাখতে চাইব, কোনো ডিরেক্ট স্টেটমেন্ট বা ভারত সরকারের কোনো বক্তব্য না থাকলেও ভারত কূটনৈতিকভাবে কিন্তু এটাও একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে যে ইউনূস থাকাকালীন ভারতের সঙ্গে যে সম্পর্ক বাংলাদেশের পৌঁছেছে তা তলানিতে গিয়ে ঠেকেছে, এবং এই ইউনূস ভারতের সঙ্গে যে সম্পর্ক এই মুহূর্তে বজায় রাখছে তার থেকে বেশি বিদ্বেষ করছে, এবং সাধারণ মানুষের মনে বিদ্বেষ পৌঁছে দেওয়ার চেষ্টা করছে ভারতের নামে, যেটা হাসিনা থাকাকালীন হয়নি। এবং ব্যবসায়িক ক্ষেত্রেও কূটনৈতিকভাবে যদি দেখা যায়, সেক্ষেত্রে ভারত কিন্তু চাইবে
যে ইউনূস বাদ দিয়ে হাসিনাই যেন ক্ষমতায় আসে। অন্য দিক থেকে যদি জামাত ইসলাম ক্ষমতায় চলে আসে, সেক্ষেত্রে বিএনপি জামাত ইসলামের একটা সংঘাত যেমন থাকবে, বাংলাদেশ কিন্তু একটা বিদ্বেষের দেশ পরিণত হবে। এবং এই জায়গায় আমি একটু ছোট্ট করে বলে রাখার চেষ্টা করব, সাধারণ মানুষ বা সংখ্যালঘুদের উপর নির্যাতনকে নিয়ে এই মোহাম্মদ ইউনূস যে পরিমাণ চাপে আমেরিকায় পড়েছে, ঠিক সেইখানে দাঁড়িয়ে এই চিন্ময় প্রভু থেকে শুরু করে একেবারে আমি তথ্য দিয়ে এই অনুষ্ঠানেই বলেছিলাম, বিভিন্নভাবে সংখ্যালঘুদের উপর হ্যারাস করা, সংখ্যালঘুদের লুট করা, বিভিন্ন জেলায় কুমিল্লা সহ সাতক্ষীরা সহ বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের উপর সংখ্যালঘুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, হত্যা করা, মন্দির ভাঙচুর করা, এই চিত্র একেবারে নতুন নয়, একেবারে পুরনো এবং অভ্যাসগত চিত্র। এবং সেই জায়গা থেকে ইউনূসকে কিন্তু শোধরাতেই হবে। এবং এই ইউনূস যদি এই সমস্ত কারবার বন্ধ না করে বা সংখ্যালঘুদের উপর এই আন্দোলন বা সংখ্যালঘুদের উপর এই অত্যাচার যদি বন্ধ না করে, তাহলে নিউ ইয়র্কের এই আন্দোলন আরও তীব্র হবে এবং বারবার বিভিন্ন দেশে গিয়ে ইউনূস কিন্তু বিপদেই পড়বেন। এবং যদি ক্ষমতায়ও না থাকেন, সেক্ষেত্রে ভারত কিন্তু কোনোভাবে ইউনূসকে আর ক্ষমা করবে না বা ছেড়ে দেবে না।